আসসালামু আলাইকুম। বিটি পাঠশালায় স্বাগতম। আমরা আলোচনা করছিলাম স্টেটমেন্টস অফ ক্যাশ ফ্লো নিয়ে। আমাদের গত পর্বে আমরা আলোচনা করেছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে। যেহেতু আমরা জানি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তিনটি অ্যাক্টিভিটিসের সমন্বয়ে গঠিত হয়। প্রথমটি হচ্ছে স্টেটমেন্টস অফ ক্যাশ ফ্লো অফ অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করেছি এর আগের পর্বে। এই পর্বে আমরা আলোচনা করব ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নিয়ে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলতে আমরা সচরাচর সবাই বুঝে যাচ্ছি ইনভেস্টিং বলতে আমরা কি বুঝি। যেহেতু আমরা কোনো অ্যাসেটে যখন আমরা ইনভেস্ট করব তাকে আমরা ইনভেস্টিং বলছি, ইনভেস্ট করা বলছি। আমরা ইজিলি বুঝতে পারছি ইনভেস্টিং এর মধ্যে দুটি হতে পারে। একটি হলো আমি কোনো অ্যাসেট কিনে নিচ্ছি বা কোনো অ্যাসেট বিক্রি করে দিচ্ছি, দুটোতে আমার কিছু টাকা আসছে, ইনভেস্টিং এর অ্যাক্টিভিটিস আন্ডারে টাকা আসছে বা টাকা যাচ্ছে। তো সেই আসা যাওয়াকে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হেডের আন্ডারে রাখছি। যেমন আমরা প্রথমে যদি একটি অ্যাকাউন্ট হিসেব করি যে পারচেজ অফ আ বিল্ডিং। সাপোজ আপনি একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, আপনি একটি গার্মেন্টস ফ্যাক্টরি দেওয়ার জন্য একটি টোটাল বিল্ডিং আপনি কিনে নিয়েছেন। তো সেই বিল্ডিংটি কিনতে ধরুন আপনি $50,000 আপনি খরচ করেছেন ফর এক্সাম্পল। তাহলে দেখুন আপনি এই টাকাটা কি আপনার পকেটে আছে না চলে গেছে? অবশ্যই চলে গেছে। এই কারণে এটি হবে মাইনাস, এটি হবে মাইনাস। এরপর আছে পারচেজ অফ মেশিন। ধরুন একটি মেশিন কিনেছেন আপনি $20,000, সেটিও যেহেতু আপনার পকেট থেকে চলে গেছে। পারচেজ মানে আপনি তো কোনো কিছুর বিনিময়ে কিনছেন, অর্থাৎ আপনার ক্যাশের বিনিময়ে কিনছেন, তাই আপনি পারচেজ বলতে আপনি বুঝাচ্ছেন আপনার ক্যাশ চলে গেছে। তাই আমরা প্রথম দুটিতে আমরা মাইনাস ব্যালেন্স ধরেছি। এরপর ধরে নিন সেল অফ ইকুইপমেন্ট। আপনার কোনো একটি ইকুইপমেন্ট আপনি সেল করে দিয়েছেন যেটি আপনি প্রিভিয়াসলি ইনভেস্টমেন্ট হিসেবে দেখেছিলেন। সেই সেল অফ ইকুইপমেন্ট থেকে আপনি কি পাচ্ছেন? আপনি ক্যাশ পাচ্ছেন। ধরুন আপনি এটা সেল করে আপনি 40,000 ইনকাম করেছেন বা কিনে নেওয়ার ফলে, বিক্রি করে দেওয়ার ফলে আপনার টাকা চলে এসেছে। তাই আমরা বুঝতে পারছি আমাদের টাকাটা পকেটে চলে এসেছে। দ্যাট মিনস ইট ইজ প্লাস, অর্থাৎ পজিটিভ। তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা তিনটি হেডস দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল পারচেজ অফ এ বিল্ডিং, যেটা আমাদের টাকা চলে গেছে বলে 50,000 আমরা মাইনাস ধরেছি। বাই দ্য ওয়ে, অ্যাকাউন্টিংয়ে যখন আমরা কোনো ব্যালেন্সকে মাইনাস দেখাই তখন আমরা দুটো ব্র্যাকেট দিয়ে দিই দুই পাশে, কিপ ইট ইন মাইন্ড। এরপর হচ্ছে আমরা পারচেজ অফ এ মেশিন, আমরা একটি মেশিন কিনেছি $20,000 দিয়ে, এবং আমাদের একটি ইকুইপমেন্ট আমরা সেল করেছি যা থেকে আমরা $40,000 গেইন করেছি। তাই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের অনেক প্লাস মাইনাস হওয়ার ফলে আমাদের একটা ব্যালেন্স নিশ্চয়ই আসবে। ব্যালেন্স হয়তো পজিটিভ আসতে পারে অথবা নেগেটিভ আসতে পারে, যে কোনো একটি আসতে পারে। তাই এখন আমাদের নতুন হেড হবে। হেড হওয়ার আগে আমরা হিসেবটা করে নিই। এখানে 70,000, অর্থাৎ আমাদের মাইনাস ব্যালেন্স হচ্ছে $30,000। এই হেডটিকে আমরা বলছি নেট ক্যাশ used by investing activities। আবার শর্টকাটে লিখেছি যাতে আপনারা বুঝতে পারেন। নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমাদের কত টাকা ইউজ হলো, দ্যাট মিনস কত টাকা এলো বা কত টাকা গেল। স্পেসিফিকলি আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে দেখতে পাচ্ছি আমাদের মাইনাস ব্যালেন্স এসছে, অর্থাৎ আমাদের টাকা চলে গেছে। আমাদের আসা যাওয়া যাই হোক, ইনভেস্টিং টোটাল যখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসকে দেখবো উপর থেকে, তখন দেখবো আমাদের 30,000 আমাদের কাছ থেকে চলে গেছে। আমাদের আসুক বা যাক, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমাদের শেষ অবস্থায় কি দাঁড়াচ্ছে? আমাদের টাকা চলে গেছে। তাই আমরা দেখতে পাচ্ছি নেট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমাদের মাইনাস, অর্থাৎ আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লো গণনা করা শেষ। এটি আমাদের মাইনাস ব্যালেন্স হিসেবে দেখা যাচ্ছে এখন বর্তমানে। অলরাইট, আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস শেষ। এখন আমাদের থার্ড
ক্যাটাগরি হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলতে আমরা বুঝি আমাদের কোথাও থেকে আমাদের ফাইন্যান্স এসেছে, অর্থাৎ সেটি কোনো ডেট হোক বা কোনো লোন হোক, আমাদের কাছে লং টার্ম লাইবিলিটি হিসেবে এসেছে। কিপ ইট ইন মাইন্ড, এটি আমাদের লং টার্ম লাইবিলিটি, শর্ট টার্ম নয়, কোনো শর্ট টার্ম লাইবিলিটি নয়, এটা আমাদের লং টার্ম লাইবিলিটিকে আমরা মূলত আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে ধরছি। যেমন আমরা ধরছি এখানে এটি হতে পারে ইস্যুয়েন্স অফ কমন স্টক। আপনারা যারা শেয়ার বিজনেসের সাথে জড়িত আছেন তারা স্টক বিষয়টি ভালো করে জানেন, এবং যারা ভালোভাবে জড়িত আছেন তারা কমন স্টক বিষয়টা সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা আছে। কারণ স্টক আমরা জানি কয়েক রকম স্টকের মধ্যে একটি হচ্ছে কমন স্টক, যেটি সাধারণভাবে সবাইকে দেওয়া হয়। সেই কমন স্টক যখন ইস্যু করা হবে, সাপোজ আপনি 20,000 টাকার স্টক ইস্যু করেছেন, জেনারেল সেন্স আপনি কি বুঝতে পারছেন এখান থেকে? কমন স্টক আপনি দিয়েছেন, ইস্যুয়েন্স মানে ইস্যু করা, ইস্যুয়েন্স অফ কমন স্টক মানে আপনি কমন স্টক ইস্যু করেছেন। আপনি যদি কোম্পানির মালিক হন এবং আপনি তো আপনার শেয়ার হোল্ডার্স, যারা শেয়ার মার্কেটে আপনার শেয়ার কিনেছে, তাদেরকে যখন আপনি কমন স্টক ইস্যু করে দেবেন, তাহলে আপনি কি পাচ্ছেন তাদের কাছ থেকে? অফকোর্স আপনি তাদের কাছ থেকে টাকা পাচ্ছেন, তারা আপনাকে টাকা দিয়ে আপনার কমন স্টক কিনে নিচ্ছে, আপনার কোম্পানির একটি শেয়ার কিনে নিচ্ছে তারা। দ্যাট মিনস আমরা এখানে আলোচনা করছি কিন্তু ক্যাশ নিয়ে, জাস্ট আমাদের স্টেটমেন্টস অফ ক্যাশ ফ্লো ইজ অল অ্যাবাউট ক্যাশ। আমাদের শুধু ক্যাশ নিয়ে আলোচনা হচ্ছে, তা আমরা বুঝতে পারছি আমাদের ক্যাশ এসেছে, আমরা কমন স্টক দিয়েছি, আমাদেরকে সাধারণ মানুষ আমাদের ক্যাশ দিয়েছে, ফলে আমাদের কাছে এটি চলে এসেছে ক্যাশ। দ্যাট মিনস আমরা পজিটিভ ব্যালেন্স হিসেবে দেখতে পাচ্ছি এটাকে, ইস্যুয়েন্স অফ কমন স্টক। আরেকটি আছে আমাদের পেমেন্ট অফ ডিভিডেন্ড। সাউন্ডস ফ্যামিলিয়ার, রাইট? সবার কাছে এইগুলো খুবই কমন বর্তমানে। ডিভিডেন্ড নিয়ে, ডিভিডেন্ড হচ্ছে যখন কোনো কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদেরকে কোনো এক্সট্রা বেনিফিট দেবে শেয়ারগুলোর এগেইনস্টে, সেটি স্টক ডিভিডেন্ড হোক বা ক্যাশ ডিভিডেন্ড হোক। ডিভিডেন্ড যখন দেওয়া হবে তখন দ্যাট মিনস আপনি আপনার শেয়ার হোল্ডারকে উইদাউট টেকিং এনি মানি ফ্রম দেম, তাদের কাছ থেকে কোনো টাকা না নিয়ে আপনি তাদের কোনো সুবিধা দিচ্ছেন এগেইনস্ট দেয়ার স্টক, তাদের স্টকের বিপরীতে, মানে তাদের যত স্টক আছে সেটি অনুযায়ী তাদেরকে আপনি কোনো সুবিধা দিচ্ছেন, সেটি আপনি তাদেরকে এক্সট্রা কোনো স্টক দিয়ে দিন ফ্রিতে বা ক্যাশ দিয়ে দিন কোনো। তো যদি আপনি এক্সট্রা কোনো স্টকও দিয়ে দেন বা কোনো, এখানে আমরা চিন্তা করছি আমরা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছি, আমরা স্টক ডিভিডেন্ড এখন মাথায় রাখছি না, আমরা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছি। তাহলে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আপনি ধরুন আপনি 10,000 ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিয়েছেন, তাহলে আপনি কি করলেন? আপনি ক্যাশ ছেড়ে দিলেন আপনার হাত থেকে, আপনার পকেট থেকে ক্যাশগুলো আপনার স্টক হোল্ডার্সদের কাছে চলে গেছে। সো ইট ইজ এ মাইনাস ব্যালেন্স। অফকোর্স বোঝাই যাচ্ছে যে আপনি মাইনাস করে দিয়েছেন, আপনার পকেট থেকে ক্যাশ চলে গেছে। তাই মোটামুটি এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্যালেন্স থাকছে কত? 10,000 পজিটিভ ব্যালেন্স থাকছে। এই ব্যালেন্সটাকে আমরা বলতে পারছি নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস $10,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে আমাদের এসছে 10,000 পজিটিভ ব্যালেন্স। আমরা কি এনেছি এটার আন্ডারে? ইস্যুয়েন্স অফ কমন স্টক এনেছি, যেটি আমরা কাউকে স্টক দিচ্ছি বলে ধরে নিচ্ছি, ফলে তার কাছ থেকে টাকা নিচ্ছি, অর্থাৎ আমাদের ক্যাশ ইনফ্লো হয়েছে। আমরা যে ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা করছি, ফ্লোটা কিন্তু দুই রকম, একটা ইনফ্লো, একটা আউটফ্লো। ইনফ্লো হচ্ছে যেটা আসছে আমাদের কাছে, আমরা কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি টাকা আসছে আমাদের কাছে, দ্যাট ইজ ইনফ্লো। আর যদি দেখি আমাদের কাছ থেকে টাকা চলে যাচ্ছে, আমাদের অ্যাকাউন্টস থেকে, আমাদের ড্রয়ার থেকে, আমাদের পকেট থেকে টাকায় চলে যাচ্ছে, দ্যাট ইজ আউটফ্লো। তা আমরা দেখতে পাচ্ছি এখানে দুই রকম অ্যাকাউন্টস হেডে দুটো ফ্লো হচ্ছে। একটা যখন আমরা কমন স্টক ইস্যু করছি তখন আমরা স্টকের বিনিময়ে টাকা নিচ্ছি, এটা আমাদের ইনফ্লো হিসেবে আসছে, টাকা আমাদের কাছে আসছে। আর একটা হচ্ছে পেমেন্ট অফ ডিভিডেন্ড, আমরা যখন ডিভিডেন্ড দিচ্ছি আমাদের কাছ থেকে টাকা চলে যাচ্ছে, পকেট থেকে চলে যাচ্ছে, দ্যাট মিনস 10,000 টাকা আমাদের কাছ থেকে চলে গেছে, তাই এটা মাইনাস। তাই আমরা প্লাস মাইনাস করে দেখেছি আমাদের নেট ক্যাশ ইউজ বাই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, আমরা দেখতে পাচ্ছি আমাদের 10 সাথে যোগ হয়েছে। আমরা যখন শুরুতে দেখেছিলাম, সাপোজ আমাদের শুরুতে ছিল যাই ছিল
পরে দেখতে পাচ্ছি টাকা আসা যাওয়ার ফলে আমাদের কাছে 10,000 টাকা পজিটিভ অবস্থায় আছে, তার মানে 10,000 টাকা আমাদের কাছে রয়ে গেছে। তা আমরা তিনটি অবস্থা থেকে দেখতে পাচ্ছি আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা দেখেছি, আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস দেখেছি এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দেখেছি। আমাদের মোটামুটি এই তিনটি অ্যাক্টিভিটিসই প্রয়োজন। এই তিনটি অ্যাক্টিভিটিস থেকে আমরা পেয়েছি বিভিন্ন আমরা হেডস থেকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে হেডসে আমরা দেখেছিলাম নেট ইনকাম দেখেছিলাম, সেখানে সাথে আমরা আরো কিছু যোগ করেছিলাম যেগুলো নন ক্যাশ অ্যাসেট। নেট ইনকাম ছিল আপনার রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করে নেট ইনকাম। এরপরে এসেছে আমাদের অন্যান্য নন ক্যাশ অ্যাসেটগুলো যেমন ডেপ্রিসিয়েশন, প্রিপেইড এক্সপেন্স, ইনকাম ট্যাক্স ইত্যাদি এসেছে। এরপরে এসেছে অপারেটিং অ্যাক্টিভিটিস, যেখানে ছিল আমরা কোনো অ্যাসেট কিনেছি, প্ল্যান্ট বা ইকুইপমেন্ট কিনেছি বা কিছু সেল করেছি, সেখান থেকে আমাদের কি পরিমাণ টাকা পয়সা আসলো গেল। এরপর আমরা দেখলাম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, যেখানে আমরা কমন স্টক ইস্যু করেছি বা ক্যাশ ডিভিডেন্ড পেয়েছি হোয়াটএভার, সেখান থেকে আমরা কিছু ব্যালেন্স পেয়েছি। তাই আমরা টোটাল হিসাবটা যদি করতে যাই তাহলে আমরা আমাদের টোটাল স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটা পেয়ে যাব। আপনাদের সামনে এখন আমি টোটাল যে ফরম্যাট সেটা নিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কোম্পানির নাম দেওয়া আছে, সেটি হচ্ছে আবুল খায়ের কোম্পানি। সেটির স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার এন্ডেড 2012। আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো যে হিসাব করেছিলাম, সেখানে আমরা নেট ইনকাম এনেছিলাম, ডেপ্রিসিয়েশন, এক্সপেন্স, ট্যাক্স ইত্যাদি এনেছিলাম। সেগুলো আমি লিখিনি, এগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, জায়গার অভাবে সুন্দর করে লিখতে পারিনি, যদি আপনারা বুঝে নেবেন। সেখান থেকে আমরা শেষে কি পেয়েছিলাম, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ধরুন আমরা সেখানে পজিটিভ ব্যালেন্স 10,000 টাকা পেয়েছিলাম। এরপর আমরা আসছি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস থেকে। সেখানে আমরা যখন দেখেছিলাম পারচেস অফ বিল্ডিং ইকুইপমেন্ট বা সেলস আমরা দেখেছিলাম, সেখান থেকে আমরা শেষে কি পেয়েছিলাম, এই দুটো অ্যাকাউন্ট আমি এখানে লিখে দিয়েছি ধরে নেন। এরপর নেট ক্যাশ ইউজড বাই ইনকাম স্টেট ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, সেখানে ধরে নিয়ে আমরা নেগেটিভ ব্যালেন্স পেয়েছিলাম 20,000। আমাদের থার্ড ক্যাটাগরি ছিল ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমরা কমন স্টক ইস্যু করেছিলাম, ডিভিডেন্ড পেমেন্ট করেছিলাম, সেখান থেকে আমরা নেট ক্যাশ পেয়েছিলাম, নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস ধরে আমরা 40,000 পেয়েছিলাম। দ্যাটস ফর এক্সাম্পল, আগেরটার সাথে মেলানোর দরকার নেই। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল আমরা যা পেয়েছি সেটি হচ্ছে 30,000, অর্থাৎ একটা পজিটিভ ব্যালেন্স পেয়েছি। 40,000 মাইনাস 20,000 প্লাস 10,000, 30,000 ব্যালেন্স পেয়েছি। এই ব্যালেন্সটিকে আমরা বলছি নেট ইনক্রিজ ইন ক্যাশ। নেট ইনক্রিজ ইন ক্যাশ অর্থাৎ টোটাল এই তিনটি অ্যাক্টিভিটিস থেকে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যত টাকা আমরা লেনদেন করেছি, যত টাকা আমাদের এসেছে এবং গিয়েছে, সব কিছু যখন আমরা ইন টোটাল হিসেব করব, তখন আমাদের যে ব্যালেন্সটা থাকবে সেটি যদি পজিটিভ হয় তখন বলবো নেট ইনক্রিজ ইন ক্যাশ, যদি নেগেটিভ হয় তাহলে বলবো নেট ডিক্রিজ ইন ক্যাশ। আমাদের ক্যাশ ইনক্রিজ হলো কি ডিক্রিজ হলো একদম অ্যাজ এ হোল একটি বছরে, যেহেতু আমরা এখানে ফর দ্য ইয়ার এন্ডেড 2012 হিসাব করছি, দ্যাট মিনস আমাদের 2012 সালে আমরা যদি জানুয়ারি থেকে হিসাব করি, জানুয়ারি 1 তারিখ থেকে হিসাব করি, তাহলে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 পর্যন্ত আমাদের যত লেনদেন হয়েছে, যত ক্যাশ এসেছে এবং গিয়েছে, তার মধ্য থেকে আমাদের টোটাল যে ব্যালেন্সটা শেষ পর্যন্ত ডিসেম্বর 31-এ আমরা যে ব্যালেন্সটা পাচ্ছি, আমাদের হাতে ক্যাশ কি পজিটিভ আছে না নেগেটিভ আছে, এটাই হচ্ছে আমাদের নেট ইনক্রিজ ইন ক্যাশ। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে নেট ইনক্রিজ আমাদের 30,000 হয়েছে। এটির ফার্দার একটি কাজ আছে, আমরা একটু রিমুভ করে আপনাদের দেখাচ্ছি। রাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের নেট ইনক্রিজ ইন ক্যাশ আমরা যেটা একটু আগে পেয়েছিলাম সেটি 30,000 আমরা এখানে এনেছি। নেট ইনক্রিজ ইন ক্যাশ 30,000। এরপর যেটা আমরা আনছি সেটা হচ্ছে ক্যাশ অ্যাট দি বিগিনিং। ক্যাশ অ্যাট দি বিগিনিং বলতে আমরা স্টার্টিং এ যত আমাদের ক্যাশ ছিল, আমাদের স্টার্টিং এ আমরা ধরে নিচ্ছি আমাদের 40,000 ক্যাশ ছিল। স্টার্টিং এ বলতে হচ্ছে আমাদের জানুয়ারি 1 তারিখে আমাদের হাতে যত টাকা ছিল, আমাদের 40,000 ক্যাশ হাতে ছিল। আমাদের জানুয়ারি যখন একদম স্টার্টিং, তখন আমাদের ক্যাশ ব্যালেন্স দেখাচ্ছিল 40,000 পজিটিভলি দেখাচ্ছিল, অর্থাৎ ডেবিট দেখাচ্ছিল। যদি আমরা ডেবিট কেটে এখন আলোচনা করি, আমরা নেক্সট করবো ইনশাআল্লাহ। ক্যাশ যখন আমাদের পজিটিভ ছিল 40,000 এবং আমাদের পুরো সাইকেলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো সাইকেলে আমাদের 30,000 ক্যাশ ইনক্রিজ হয়েছে। তাই আমাদের ক্যাশ এট দ্য বিগিনিং এর সাথে সেটা আমরা কি করব, আমরা যোগ করে দেব। আমরা ক্যাশ এট দ্য বিগিনিং এর সাথে যোগ করে দিয়েছি, যোগ করে আমরা পেয়েছি 70,000। অবভিয়াসলি এটাকে আমরা বলছি ক্যাশ এট দি এন্ড, শেষে। এটাকে আমরা ক্যাশ এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড বলতে পারি, ক্যাশ এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড বলতে পারি। আমি এখানে শর্টকাট লিখেছি। আমাদের 70,000 আমাদের হয়েছে ক্যাশ এট দি এন্ড, অর্থাৎ ডিসেম্বর 31-এ আমাদের হাতে রয়েছে 70,000 ক্যাশ। তা এই টোটাল বিষয়টা হচ্ছে
ক্যাশ ফ্লোর শেষের দিকে এসে আমরা এই জিনিসটা পাচ্ছি। আমাদের টোটাল ক্যাশ ফ্লোটা করেছিলাম আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এবং ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস থেকে ক্যাশের কি পরিমাণ আসা যাওয়া হয় সেটা আমরা দেখেছি। সেখান থেকে আমরা টোটালি আমাদের ক্যালকুলেশন করে আমাদের নেট ইনক্রিজ ইন ক্যাশ অ্যাট দ্য পিরিয়ড, উইদিন দ্য টোটাল পিরিয়ড আমরা 30,000 পেয়েছি। এবং আমরা শেষে এসে কি করেছি, আমাদের প্রথম ব্যালেন্সে একেবারে ক্যাশ যা ছিল অ্যাট দ্য বিগিনিং সেটা আমরা যোগ করে দিয়েছি এবং ক্যাশ অ্যাট দি এন্ড আমাদের হাতে কত ক্যাশ আছে সেটি আমরা পেয়ে গেছি সেটার সাথে যোগ করে। আচ্ছা, আমাদের এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টস জানা শেষ, আমরা বুঝতে পেরেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, ওয়াই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটি কেন কেন দরকার, আসলে শুধু শুধু এত কষ্ট আমরা কেন করলাম? ওয়েল, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিয়ে একটি কোম্পানি তার ক্যাশের অবস্থা জানতে পারে, এটা আমরা বুঝে গেছি এতক্ষণে। কিন্তু ক্যাশের অবস্থা জেনে কি হবে সেটি হচ্ছে, এটি একটি প্রেডিকশনের জন্য জায়গা রাখে। প্রেডিকশন, কেমন প্রেডিকশন? যে আমাদের ফিউচারে ক্যাশ ফ্লো কেমন হবে। ফিউচারে ক্যাশ ফ্লো কেমন হবে সেটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। আমরা ইনভেস্টমেন্ট কি করে করব, আমরা আমাদের এমপ্লয়িকে স্যালারি কি করে দেব, আমরা ডিভিডেন্ড পে করতে পারবো কিনা, আমরা আবার কোনো স্টক ছাড়তে যাব কিনা, বিভিন্ন রকম যে ইনভেস্টিং বা আপনার এক্সপেন্স জনিত যেসব আমাদের ডিসিশন নিতে হয় সেগুলো আমরা অনেক সময় ক্যাশ ফ্লোর উপর ডিপেন্ডেন্ট থাকি। তাই আমাদের আগে থেকে যেহেতু প্রেডিকশন করার সুযোগ নেই, আমাদের আগে যে স্টেটমেন্টগুলো পড়েছিলাম, যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, সেগুলো থেকে আসলে ডিরেক্টলি কিছু বোঝা যায় না যে আমাদের কি পরিমাণ ক্যাশ আমাদের হাতে থাকে বা আসে যায়, সেটা আমরা জানি না। এই কারণে আমরা প্রেডিকশনটা করতে পারি ক্যাশ ফ্লো থেকে। যেহেতু আমাদের যদি আমরা কয়েকটা পিরিয়ডের ক্যাশ ফ্লো দেখি, সাপোজ 2010-এর ক্যাশ ফ্লো, 2011, 2012, এই 3টি ইয়ারে যদি ক্যাশ ফ্লো আমরা দেখি তাহলে আমরা ইজিলি প্রেডিক্ট করতে পারবো যে আমাদের 2013 কিংবা 2014-তে আমাদের ক্যাশ ফ্লো কেমন হতে পারে। আমরা এক্সাক্ট অ্যামাউন্টটা কখনোই বলতে পারবো না, কিন্তু আমরা এটার ম্যানারটা বলতে পারবো, যেটা কি পরিমাণ আমাদের ক্যাশ ফ্লো আসে যায় ডিপেন্ডিং অন আওয়ার বিজনেস, আমরা সেটি বলতে পারছি। সেখান থেকে আমরা আমাদের ফিউচার ক্যাশ ফ্লো কেমন হবে সেটা আমরা বলতে পারছি। এরপর আমরা কি করে ডিভিডেন্ড দেবো সেটাও বলতে পারছি, আমরা কি আদৌ পেমেন্ট করতে পারবো কি পারবো না এসব বিষয়ে আমরা বলতে পারছি। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যখন আমরা ব্যালেন্স শিট দেখি বা আমরা ইনকাম স্টেটমেন্ট দেখি, আমরা অ্যাসেটের বাড়া কমা দেখি, অ্যাসেট বাড়ে বা অ্যাসেট কমে এগুলো দেখি, কিন্তু আমাদের প্রশ্নটা হয় কেন এগুলো বাড়ে কমে, কেন এদের অ্যামাউন্ট বাড়ছে কমছে, কি করে কমছে কি করে বাড়ছে, এই ধরনের জিনিসগুলো। যেমন একজন ভালো লেখক একবার বলেছিলেন, বাই এক্সামিনিং এ কোম্পানিজ ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং ট্রানজাকশন এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিডার ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড why assets and liabilities changed during the period. ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখে একজন মানুষ ভালো করে বুঝতে পারবে যে কেন অ্যাসেট এবং লায়াবিলিটি এই পিরিয়ডের মধ্যে চেঞ্জ হয়েছে। কারণ আমরা যখন হিসাব করি লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটি কমছে, লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটি কমছে, কিন্তু কেন বাড়ছে কেন কমছে সেটা আমরা বলছি না। সেই প্রশ্নের আনসার পাওয়া যাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টসে। সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে কি করে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে দেখছি কি করে আমাদের ক্যাশ এক্সপেন্স এবং নন ক্যাশ এক্সপেন্স সবই কি করে বাড়ছে কমছে, কেন বাড়ছে কেন কমছে, এই সব কিছুর উত্তর আমরা পাবো এখান থেকে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। তাই আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটি কোম্পানির জন্য। তাই আমরা এই বিষয়টা জানা সবার জন্যই জরুরি। তাই এখন পর্যন্ত আমরা 4টি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কমপ্লিট করেছি। আমাদের প্রথমে ছিল ইনকাম স্টেটমেন্ট, এরপর ছিল ওনার্স ইকুইটি স্টেটমেন্টস এবং ছিল ব্যালেন্স শিট, এবং সর্বশেষ আমরা আলোচনা করেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, কোনো রকম কোয়েশ্চেন থাকে, কোনো রকম কোয়েরি থাকে, কোনো রকম কনফিউশন থাকে অ্যাবাউট দিস টিউটোরিয়াল, আপনারা নিজে কাইন্ডলি কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, টিল দেন গুড বাই। বিডি পাঠশালার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।